হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে অপারেশন অ্যাবসলিউট রিজলভ, নরিয়েগার পর এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ গ্রেফতার করে ধরে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। ফেডারেল কারাগারে প্রেরণ করা হয়েছে। মামদানি বিবৃতি দিয়েছেন এবং এর প্রতিবাদে ঢাকায় মশাল বিক্ষোভ হয়েছে, মশাল মিছিল হয়েছে এবং এই প্রতিবাদী কারা ঢাকায়, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আমেরিকান পদাতিক সৈন্য মোতায়েন না করেই ভেনেজুয়েলায় শাসন পরিচালনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, এই বিষয়টি আজকে জানব। মাদুরোর ন্যায় রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে পাকড়াও করে নিয়ে আসার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর প্রার্থীদের নিয়ে অ্যাস্টোরিয়ার ডিস্ট্রিক্ট লিডারদের ওপেন ফোরাম এবং সেখানে কী হয়েছে এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব। এবং সর্বশেষ ট্যাক্স রিটার্নে এবার ব্যাপক পরিবর্তন, নির্ভেজাল রিটার্নের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন আহাদ আলী সিপিএ, হাসান ফেরদৌস, সৈয়দ খসরু, আলামিন মেহেদি এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট এবং আজকের দিনের আপডেট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, যেটা বলা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা। ইটস এ বিগ নিউজ অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটাই শুরু হবে। আমার মনে হয় নাজমুল হাসান ভালো বলতে পারবেন, বাট আমার মনে হচ্ছে আজকে ইট কুড বি এ লিড নিউজ। যাই হোক, সবাই শুরু করি আজকে লিড নিউজ। নাজমুল হাসান, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমার পিছনে যে সবুজ বিল্ডিংটি দেখছেন এটি কি? এটি আগে একটু উত্তরটা দিয়ে নেই। এটি হচ্ছে নিউ ইয়র্কের সিটি হল। গতকাল রাতে সাজানো হয়েছে নিউ ইয়র্ক স্টেটে যে মুসলিম হেরিটেজ মান্থ চলছে তার সাথে সামঞ্জস্য রেখে এই সবুজাভ আলোকে আলোকসজ্জিত করা হয়েছে এবং নিউ ইয়র্ক সিটির 250 বছরের ইতিহাসে নিউ ইয়র্ক সিটি হলে এই প্রথম ইসলামিক হেরিটেজ মান্থের উদযাপন উপলক্ষে সিটি হলকে সাজানো হয়েছে এই সবুজাভ বা আলোর আভায়। এবং এই ছবিটি আমি নিয়েছি নিউ ইয়র্ক সিটি এর মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারের ফেসবুক পেজ থেকে, এবং তিনি এই ছবিটি প্রথম পোস্ট করেছেন এবং ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্ক সিটি হলটি সুসজ্জিত হয়েছে সবুজাভ আভায় মুসলিম হেরিটেজ মান্থের উদযাপন উপলক্ষে। এবং যদিও দিন কয়েক আগে, পরশুদিন ইনফ্যাক্ট, নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম একজন মেয়র যিনি শপথ নিয়েছেন, যিনি ইসলাম ধর্মাবলম্বী, অভিবাসী এবং একজন আফ্রিকান আমেরিকান। অতএব অনেক দিক থেকে প্রথম, এবং আজকে আরেকটি প্রথম যুক্ত হলো নিউ ইয়র্ক সিটি হলকে সাজানো হয়েছে সেই সবুজাভ আভায়, আলোর আভায়, এবং এটি মুসলিম হেরিটেজ মান্থ উপলক্ষে। অনেকেরই প্রশ্ন জাগতে পারে, সেই জন্য আমি আগেই উত্তরটা দিয়ে দিলাম। এবার আসি সারা বিশ্ব জুড়ে যেটি হেডলাইন, এবং সেটি হেডলাইনে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী সভায় বলেছিলেন বিভিন্ন সময়, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মাগা। আজকে যে কাজটি যুক্তরাষ্ট্র করেছে এতে আমেরিকা গ্রেট হয়েছে কিনা জানি না, তবে আমেরিকা যে পৃথিবীর একমাত্র অপ্রতিদ্বন্দ্বী শক্তি, পাওয়ার, এটি প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন আজকে। গ্রেটনেস নিয়ে আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু আমেরিকার একচ্ছত্র শক্তিমত্তার যে প্রকাশ আজকে ঘটিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন। প্রেসিডেন্ট মাদুরোকে মাত্র 3 ঘন্টার ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র কমান্ডকে, সামরিক বাহিনীর যিনি জয়েন্ট চিফ অফ স্টাফ আছেন, তাকে নির্দেশ দিয়েছেন গতকাল শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10:47-এ, এবং রাত 3:30টার ভিতরে সেই মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের হাতের আটক। অতএব এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যে বিষয়টি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যাকে যুক্তরাষ্ট্র শক্তিমত্তায় পৃথিবীতে যুক্তরাষ্ট্রের 2য় স্থানে পরে রাখা হয়, সেই রাশিয়া খুব একটা প্রতিবাদ যে করেছে তা নয়, খুবই মৃদু প্রতিবাদ, এটা কথার কথা যে ধরনের প্রতিবাদ। এবং একটু আগে তাহের বলেছেন যে ভেনেজুয়েলা আর এই মাদুরোকে নিয়ে আসার ব্যাপারটার সূত্র ধরে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, বলেছেন যে পুতিনকে ধরে আনা
ব্যাপারে। তবে আমি যেটা বলবো এই সময় যে পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা চমৎকার কূটনৈতিক বোঝাপড়া আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন এবং জানতেনও যে তিনি যে সমস্ত দেশে আক্রমণ হানবেন কিংবা আক্রমণ চালাবেন, রাশিয়া সেখানে কথার কথা প্রতিবাদের খাতিরে প্রতিবাদ ছাড়া তেমন কিছু করবে না। অতএব জেলেনস্কি হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্র প্রশাসনকে ভুল রিড করতেছেন, ভুল পড়তেছেন। কিন্তু সেটি নয়। এবং আরেকটি কথা বলে রাখি যে জেলেনস্কির যে কথাটি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই একটা কথা বলে এসেছেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের শান্তি চুক্তিতে ইউক্রেনকেই জমি ছাড় দিতে হবে। রাশিয়া যে জমি দখল করেছে সেই জমি রাশিয়া রেখে দিবে এবং শুধু ইউক্রেন যে জন্য এখনো শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারছে না সেটি হচ্ছে যে ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি। ইউক্রেন ৫০ বছর চায়, যুক্তরাষ্ট্র এবং মিত্র শক্তিগুলো ১৫ বছর পর্যন্ত গ্যারান্টি দিতে চায়। এখানেই বোধহয় শেষ পর্যন্ত আটকে আছে এখনো চাকরি। অন্য বিষয়গুলিতে আসি। প্রেসিডেন্ট মাদুরোকে যে কথাটি আরেকটি কথা গুরুত্বপূর্ণ আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আজকে মারে-লাগোতে সাংবাদিক সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাংবাদিক সম্মেলনে তিনি এই আক্রমণের অভিযানের পূর্ণ বিস্তারিত জানিয়েছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে তার স্বভাবসুলভ উত্তেজিত উত্তর দেওয়ার চাইতে কিছুটা বিরত ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি উত্তরগুলো দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন কখনো জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল কেইনকে, কখনো পররাষ্ট্র সচিব মার্কো রুবিওকে, পিট হ্যাগসেট যিনি ডিফেন্স সেক্রেটারি তিনিও কিছু কিছু উত্তর দিয়েছেন। তবে মার্কো রুবিওর কথাটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বহন করে। সেটি হচ্ছে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট অর্থাৎ তিনি মিন করতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কে প্রেসিডেন্ট ট্রাম্পের কোন বক্তব্যকে মন্তব্যকে মন্তব্যকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে মার্কো রুবিও বলেছেন যে অনেকবার বহুবার মাদুরোকে সুযোগ দেওয়া হয়েছে সম্মান এবং নিরাপত্তার সাথে তার নিরাপত্তার সম্পূর্ণ গ্যারান্টি সহ ভেনিজুয়েলা থেকে বেরিয়ে আসতে, কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সাথে সাংঘর্ষিক অবস্থায় ভেনিজুয়েলার প্রশাসনকে নিয়ে গিয়েছেন এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্য কোনো উপায় খোলা ছিল না তাকে নিয়ে আসা এবং তাকে যুক্তরাষ্ট্রে বিচারের আওতায় সোপর্দ করা। একটু আগে স্টুয়ার্ট এয়ারফোর্স বেস নিউ ইয়র্কের নিউবার্গ আজকে সন্ধ্যা ৭টার সময় খুব সম্ভবত সেই অ্যারাউন্ড সেই টাইমে তাকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমানে জাহাজ থেকে বিমানে উড়িয়ে আনা হয় নিউবার্গ এয়ারফোর্স বেসে এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় ব্রুকলিনের কারেকশনাল সেন্টারে। আগামী সোমবার তাকে বিচারকের সামনে সোপর্দ করা হবে সাউদার্ন ডিস্ট্রিক্ট। তার এই মামলা পরিচালনা করবে ফেডারেল কোর্ট সেটি এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এটিও জানিয়েছেন যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগনামা প্রস্তুত, মাদক পাচার এবং আরো নানাবিধ অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। আরেকটি বিষয় যেটি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে উল্লেখ করেছেন যে তিনি এই পথে যেতে চাননি, কিন্তু তার যুক্তরাষ্ট্র অনেকটা বাধ্য হয়েছে এবং তিনি আজকে আরেকটি কথা ঘোষণা দিয়েছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ যে ভেনিজুয়েলাতে যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবে এবং এই ব্যাপারে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট যিনি আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তার সাথে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর খুবই কথাবার্তা হয়েছে এবং আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়েছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই সেই ভাইস প্রেসিডেন্ট ভেনেজুয়েলা জাতীয় টেলিভিশনে গিয়ে বলেছেন যে তিনি তারা এখনো মনে করেন যে মাদুরোই ভেনেজুয়েলার প্রকৃত প্রেসিডেন্ট এবং তাকে অনতিবিলম্বে ভেনেজুয়েলাতে ফিরিয়ে আনার দাবিও তারা করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে কাকে তিনি পছন্দ করেন হিসাবে এই প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিসেস মাচাদোকে যিনি নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেয়নি মাদুরো গত নির্বাচনে তাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান এবং সেটি হয়তো খুব সম্ভবত হতে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্পষ্ট করে বলেছেন এবং তিনি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে সেই আটক করা যুক্তরাষ্ট্রের জাহাজে
থাকা অবস্থায় মাদুরোর তোলা ছবিটি প্রথম প্রকাশ করেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায়, এবং মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের মিডিয়ায় প্রথম পাতার শিরোনামে সেটি চলে আসে। সেই ছবিটি যেখানে দেখা যাচ্ছে যে কালো চশমা পরে কানের মধ্যে সেই ইয়ারফোন লাগানো শব্দ নিয়ন্ত্রণের কারণে নিয়ন্ত্রণের জন্য মাদুরো বসে আছেন, তাকে নিয়ে আসা হচ্ছে। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে মাদুরো কিন্তু এমনিতেই ধরা দেননি। যুক্তরাষ্ট্র সেখানে ব্যাপক আক্রমণ চালিয়েছে। ১২৫ টি বিমান প্রস্তুত করা ছিল এবং যুক্তরাষ্ট্রের বিব অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ডেল্টা ফোর্স, যারা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তার গুহা থেকে বের করে নিয়ে এসেছিল। সেই ডেল্টা ফোর্সই আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার প্রাসাদ থেকে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে আসার দায়িত্ব পালন করেছে। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন যে মাদুরো তার প্রাসাদের ভিতরে একটি কামরা প্রস্তুত করেছিলেন, যেটি সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি, এবং সেই কামরার দরজাটিও বেশ শক্ত। সেই কামরার দরজা পর্যন্ত মাদুরো পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু তিনি ঢুকতে পারেননি। আর ঢুকলেও তিনি হয়তোবা দরজাটি লাগাতে পারেননি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাতেও তার শেষ রক্ষা হতো না, হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের সৈন্যদের সেই দরজাটি উড়িয়ে দিতে মাত্র ৪৭ সেকেন্ড সময় লাগতো। প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র আটক করে যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনীর জাহাজে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের উড়িয়ে আনা হয়েছে নিউ ইয়র্কে। এবং আমি একটু আগে যেটি বললাম, তারা ব্রুকলিনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে আপাতত দিন যাপন করবে। আগামী সোমবার সকালের দিকে তাদেরকে ব্রুকলিনে কোর্টে হাজির করার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এই বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে পক্ষে বিপক্ষে। মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার রাস্তায় মানুষের আনন্দ মিছিলের ছবিও যেমন এসেছে, আবার কয়েকটি শহরের পৃথিবীর কয়েকটি শহরে তার বিরুদ্ধে প্রতিবাদও মুখর হওয়ার খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্কে একটি প্রতিবাদের প্রস্তুতি চলছে। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তিনি আজ বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন যে এই খবরটি পাওয়ার পর তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেছিলেন, এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার এই ঘটনা বা যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং আন্তর্জাতিক আইন বিরোধী কাজ বলে তিনি মনে করেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের উপর এমন প্রতিবাদ জানিয়েছেন তিনি, সেটার কথাও তিনি বলেছেন। তবে এর উত্তরে প্রেসিডেন্ট কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটি অবশ্য জোহরান মামদানি বলেননি। আর তিনি বলেছেন এটি একটি চরম অন্যায় এবং অবৈধ কাজ। একটি দেশের সরকার প্রধানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগ করে উঠিয়ে নিয়ে আসার ব্যাপারটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে নির্বাচিত নিউ ইয়র্ক সিটির মেয়র, যিনি মাত্র ৩ দিন আগে দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি আজ এমন মন্তব্য করেছেন। তো আরেকটি বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আপাতত ভেনেজুয়েলায় অবস্থানের কোনো প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সেখানে আবার আক্রমণ করবে, এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি সেখানে অবস্থানের প্রয়োজন হয়, তারাও সেই অবস্থানটি গ্রহণ করবে। এবং তিনি এর পাশাপাশি বলেছেন যে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো যাদের বিভিন্ন স্থাপনা জাতীয়করণ করেছিলেন, এবং জাতীয়করণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলা থেকে উৎখাত করা হয়েছিল। সেই হুগো সাবেজ প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণকালীন সময় তারা আবার ফিরে যাচ্ছেন ভেনেজুয়েলায়। এবং এখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে ভেনেজুয়েলার সরকার যেই আসুক না কেন, ভেনেজুয়েলার তেল ক্ষেত্র এবং তেল ভান্ডার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এটিও তিনি আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে জেনারেল কেইন, যিনি ডিফেন্স বা জয়েন্ট যিনি ডিফেন্স বাহিনী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, সামরিক প্রধান, তিনি অবশ্য জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যারা যে সমস্ত বিমান, ড্রোন এবং ১৫৫টি বিমান প্রস্তুত ছিল, এবং সেই বিমানের প্রস্তুতির মাধ্যমেই এই আহ, অভিযানটি চালানো হয়েছে, এবং এই অভিযান চালানোর প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল ১ সপ্তাহ আগে। কিন্তু আবহাওয়ার জনিত কারণে এটি বিলম্বিত হয়, এবং গতকাল রাত 10:47 প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত অভিযানের নির্দেশ দেওয়ার পরই, এবং রাত 1:11 যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাদুরোর বাসভবনের উপরে ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালায়, এবং সেখান থেকে রাত 3:27 দিকে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের একটি জাহাজে তার স্ত্রী সহ।
আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজে ফেরত আসতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আ বেশ আ বা উল সদস্য সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন এই অভিযানে। তবে তারা সকলেই শঙ্কামুক্ত এবং তারা চিকিৎসা নিচ্ছেন এখন যুক্তরাষ্ট্রের সেই জাহাজে যেই আ চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় যেটি অবগত করার চেষ্টা সেটি হচ্ছে যে যে আ জেনারেল কেইন অবশ্য বলেছেন না তিনি অর্থাৎ ভেনেজুয়েলার পক্ষে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি জেনারেল কেইন বলেননি। তবে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে বিপুল পরিমাণ ভেনেজুয়েলার মানুষ নিহত হয়েছেন এবং ভেনেজুয়েলার বেশ কিছু স্থাপনা আগুনে দগ্ধ হয়ে গিয়েছে। সেটিও তারা ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আ আ আ আ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক বিমান বা আ বা বা বে রণতরী রয়েছে যেটি নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এবং বিশ্বের সবচাইতে সর্বাধুনিক নৌযান রণতরী। সেই রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড থেকেই এই অভিযান চালানো হয়েছিল এবং আপনারা জানেন যে অনুষ্ঠানে বেশ কয়েকদিন আগে আমি বলেছিলাম যে জেরাল্ড ফোর্ডকে যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সেখানে মোতায়েন করা হয়েছে। আ নৌ আ জ ভেনেজুয়েলার আন্তর্জাতিক নৌসীমানার সামান্য দূরেই সেই নৌযানটি রণতরীটি স্থাপন রণতরীটি অপেক্ষা করছিল এই আক্রমণ পরিচালনার চূড়ান্ত নির্দেশ পাওয়ার জন্যে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র তার যে বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের সময় অ্যাফোর্ডেবিলিটি ব্যাপারে বাসস্থানের সেই ব্যাপারে তিনি কথা বলেছেন এবং সেই ব্যাপারে তিনি নিউ ইয়র্কবাসীকে আশ্বস্ত করেছেন। ৩ টা বক্তব্যের মাধ্যমে তিনি আজকে তিনি গিয়েছিলেন ব্রুকলিনের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ এবং সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যিনি মালিক তিনি ইতিমধ্যে ব্যাংক্রাপসি ফাইল করেছেন এবং ৯৩ টি বিল্ডিং এর মালিক তিনি। এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং বিশেষ করে ভাড়াটিয়াদের বিভিন্ন অভিযোগে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ভাড়া সংগ্রহই তার মূল নেশা। এই ধরনের কোন ল্যান্ডলর্ড নিউ ইয়র্ক সিটিতে ভবিষ্যতে আর ব্যবসা করা খুবই মুশকিল হয়ে যাবে। বিশেষ করে মামদানি যে সমস্ত নির্দেশনা জারি করেছেন এবং তিনি বলেছেন যে, যে সমস্ত ভাড়ার আ বা অ্যাপার্টমেন্ট কিংবা বাসভবনের মালিকরা তাদের ভাড়াটিয়াদের ভাড়ার সাথে চুক্তিবদ্ধ শর্ত মানতে অস্বীকৃতি জানাবেন। অর্থাৎ প্রয়োজনীয় মেরামতের কাজ, সংস্কারের কাজ করতে ব্যর্থ হবেন। তাদের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ভাড়াটিয়াদের পক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই সমস্ত ভাড়াটিয়ারা যাতে ন্যায় বিচার পান সেটিও সিটি নিশ্চিত করবে এবং 311 এ এই সমস্ত বাসভবনের বিভিন্ন সমস্যা, অ্যাপার্টমেন্টের বিভিন্ন সমস্যা নিয়ে টেলিফোন করা মাত্রই যাতে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটিও মেয়র মামদানি নিশ্চিত করেছেন যে তার প্রশাসন এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করবে এবং তার কাছে এবং তিনি বলেছেন যে কোনো ভাড়াটিয়া যেন ভাড়া দিয়ে কোন রকম অবহেলা, অনিয়ম এবং বিশেষ করে ভাড়ার বা অ্যাপার্টমেন্ট কিংবা ভবনের মালিকদের কাছ থেকে নিগৃহীত কিংবা আ অ অবহেলার শিকার না হন কিংবা প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের বিলম্বের কারণে কোনো পরিস্থিতির শিকার হন, সেটি তার প্রশাসন নিশ্চিত করবে। এজন্য আরেকটি বিষয় তিনি আ বা জারি করেছেন বিধিমালা সেটি হচ্ছে যে এখন থেকে নিউ ইয়র্ক সিটিতে সিটি ভবনগুলোর উপরে যে সমস্ত যা বা বা স্থাপনা রয়েছে সেগুলোর মেরামত কাজ যাতে দ্রুত সংস্কার করা যায়, দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন হাউজিং নির্মাণে যাতে আইনগত এবং আ বা বিশেষ করে বিভিন্ন আ বা 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 অনুমতি, প্রশাসনিক অনুমতির ব্যাপারে বিলম্ব না হয়, সেই বিষয়টিও দেখভাল করার নির্দেশ তিনি দিয়েছেন। যিনি হাউজিং বিভাগের দায়িত্বে থাকবেন তাকে। এবং তিনি মেয়র মামদানি আরো বলেছেন যে, নিউ ইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টের বাসিন্দারা কিংবা যারা বাসস্থানের বাসিন্দারা তাদের সকল অনিয়ম, তাদের অ্যাপার্টমেন্ট অনিয়ম যেন তারা নিয়মিত অবহিত করেন। 311 টেলিফোনের মাধ্যমে এবং তিনি বলেছেন যে একজন ভাড়াটিয়া যখন ভাড়া দেবেন
নিশ্চয়ই তিনি তার মালিকের কাছ থেকে, ল্যান্ড বিল্ডিং এর ভবনের মালিকের কাছ থেকে সম্পূর্ণ সেবা প্রত্যাশা করতেই পারেন, এবং এই বিষয়টির উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এতদিন ধরে ব্যাংক্রাপসি কোর্টের মাধ্যমে বিভিন্ন ল্যান্ডলর্ড যেভাবে হাত বদল করতেন, সেটি আর করতে দেওয়া হবে না। সিটির বিভিন্ন দেনার কারণে যে সমস্ত ভবনগুলোতে লিন বসানো হয়েছে, সেই ভবনগুলোর বিক্রি, সেই ভবনগুলোর নতুন কোনো মালিকদের সেই ভবনগুলো গ্রহণ, কিংবা সেই মালিকগুলো নতুনভাবে টেনান্টদের সরিয়ে অন্য টেনান্টদের ভাড়া দেওয়ার বিষয়টি সিটি প্রত্যক্ষভাবে এখন দেখাশোনা করবে। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, এবং এটি তার অ্যাফোর্ডেবল হাউজিং সৃষ্টি করার যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই তিনি মন্তব্য করেছেন মেয়র জোহরান মামদানি। আরেকটি বিষয় যেটি শেষ করার আগে আপনাদের অন্য একটি খবর দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল মেয়র মামদানি নিউ ইয়র্ক সিটির, আপনারা জানেন তার অত্যন্ত প্রিয় একটি রেস্টুরেন্ট বৈশাখী রেস্টুরেন্টে তিনি গিয়েছিলেন চিকেন রোস্ট এবং আলু ভর্তা খাওয়ার জন্য, এবং এটি তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করার পর সারা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যে নিউ ইয়র্ক সিটির একজন মেয়রের দায়িত্ব পালনের প্রথম দিনে, আনুষ্ঠানিক প্রথম দিনেই দুপুরবেলা খেতে এসেছেন একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট, যদিও তার অনেক প্রিয় স্থান ছিল, সেটি এখনো রয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, তিনি গতকাল তার প্রথম কর্মদিবসে তার বাসভবন, যেটি এখনো অ্যাস্টোরিয়ায়, পুরনো বাসভবন যেটি, সেখান থেকে তিনি ট্রেন যোগে সিটি হলে যাচ্ছিলেন। সেখানে ট্রেনের এক কোনায় বসে তিনি ডেইলি নিউজ পড়ছিলেন। সেই সময় তার সামনে বসা ফরাসি, ফ্রান্স থেকে আসা কয়েকজন পর্যটক একজন মন্তব্য করলেন যে উনাকে তো মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র। আরেকজন হয়তো মন্তব্য করেছেন যে নিউ ইয়র্ক সিটি মেয়র এইভাবে সাবওয়েতে চলবেন কেন। এই কথাটি মেয়র মামদানির কানে পৌঁছানোর পর তিনি তার ছবি সম্বলিত ডেইলি নিউজের প্রথম পাতার ছবিটি তার মুখের উপর তুলে ধরেন, এবং তখনই ওই সমস্ত ফরাসি পর্যটকরা নিশ্চিত হন যে তারা নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির সামনেই বসে আছেন। আপাতত এখানে শেষ করি। তাহের, আপনাদের সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে জানুয়ারি মাস চলছে এবং ট্যাক্সের মাস, এটা নিয়ে একটু আলোচনা করব। বাট আমাদের সাথে গেস্ট যারা আছেন তাদের ব্যাপারে একটু বলে দেই। আমাদের সাথে আছেন যেন হাসান ফেরদৌস, যিনি সমাজতন্ত্র নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, হোয়াট ইজ সোশ্যালিজম, এই সোশ্যালিজম কি, এটার ব্যাকগ্রাউন্ড কি, সোশ্যালিস্ট কারা, এই বিষয়টি তিনি আজকে একটু ব্যাখ্যা করবেন, যাতে আমাদের পরিষ্কার ধারণা জন্মায় যে সোশ্যালিজম, আসলে সোশ্যালিজমের মেসেজটা কি। আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, যিনি আজকে বলবেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কীভাবে ধরে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টি তিনি জানাবেন। এবং আমাদের সাথে আছে আহাদ আলী সিপিএ, যিনি বলবেন যে ট্যাক্স আপনারা জানেন শুরু হচ্ছে, এবং এই ট্যাক্সে কী ধরনের পরিবর্তন, এবছর অনেক পরিবর্তন আছে, পরিবর্তন তিনি ব্যাখ্যা করবেন। আমাদের সাথে আছেন জনাব আমিন মেহেদি, এবং আমাদের সাথে আছেন সৈয়দ খসরু। তারা বলবেন আজকে যে ডিস্ট্রিক্ট 36-এর নির্বাচন, আপনারা জানেন যে নির্বাচন এসে গেছে অলমোস্ট, আর হচ্ছে সপ্তাহ দেড়েক, এরপরে আগাম ভোট শুরু হয়ে যাবে। আজকে যে ফোরাম হয়েছিল সেই ফোরামে কি হয়েছে এই বিষয়টি তারা জানাবেন। যাই শুরু করি আজকে প্রথমে আহাদ আলী সিপিএকে দিয়ে, যে ট্যাক্স ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, এই মাসেই ট্যাক্স রিটার্নের কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে। আহাদ আলী সিপিএ, আপনাকে ধন্যবাদ। আমি জানি আপনারা ব্যস্ত হয়ে যাবেন, সো একটু যদি গাইডলাইন পেতে পারি আপনার কাছ থেকে যে কী ধরনের ট্যাক্স রিটার্নের কাজ কিভাবে শুরু হচ্ছে। হ্যাঁ, অবশ্য থ্যাংক ইউ তার ভাই। হ্যাঁ, জানুয়ারি মাস চলে আসছে এবং ট্যাক্সের মৌসুমটা শুরু হয়ে যাবে। প্রথম যে স্টার্ট ডেটটা এখনো অফিসিয়ালি আইআরএস অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে কয় তারিখ, বাট আমাদের যে ধারণা অ্যারাউন্ড জানুয়ারি 26th মানডে মোস্ট লাইকলি আইআরএস অফিসিয়ালি ট্যাক্স ফাইলিং অ্যাকসেপ্ট করা শুরু করবে। কিন্তু এবছর আসলে বেশ কিছু চেঞ্জ আসতেছে। আপনারা জানি না খেয়াল আছে কিনা, জুলাই মাসে একটা বিগ বিউটিফুল বিল যেটাকে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সেই বিলটা পাস করেছে, এবং এই বিলের মাধ্যমে মানে বেশ কিছু ট্যাক্সের চেঞ্জ আসছে। আপনাদেরকে আমি কয়েকটা জাস্ট একটা হাইলাইট দিয়ে দেই, যেহেতু আজকে লম্বা আলোচনা আছে, with Venezuela and stuff like that. So first thing is, চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা এই বছর স্লাইট ইনক্রিজ হয়েছে $2,200, সেটা ছিল 2,000। সো এইটা হচ্ছে একটা কুইক একটা চেঞ্জ, সো যারা একটু ইনক্রিজ রিফান্ড দেখতে পারেন। দ্বিতীয় হচ্ছে যারা W2 তে কাজ করেন ওদের জন্য এবার দুইটা বেনিফিট আসছে, সেটা হচ্ছে
ওভারটাইম যারা কাজ করেন, এই ওভারটাইমের একটা ডিডাকশন আছে, সেটা হচ্ছে ওভারটাইম আপ টু $12,500 ওভারটাইমের উপরে আপনার ট্যাক্স দিতে হবে না। তো সেই জন্য আপনারা এই ট্যাক্স ফাইলিং এর সময় আপনারা সেই পেজটা আপনাদের সাথে রাখতে হবে, যে লাস্ট পেজটা, সেখানে আপনার ওভারটাইম কতটুকু আপনি পেয়েছেন ওই বছরের জন্য সেটা থাকবে। সেটা আপনার জন্য ট্যাক্স প্রিপেয়ার যেন এটা আপনার ইনক্লুড করে ওভারটাইম ডিডাকশনটা, এটা নতুন এই বছরের জন্য। এর পাশাপাশি হচ্ছে টিপস, নো ট্যাক্স অন টিপস, এইটাও হচ্ছে নিউ যে আইন যেটা পাশ হয়েছে, এবং আপ টু $25,000 আপনার টিপ ইনকাম, যারা রেস্টুরেন্টে কাজ করে, ফুড বিজনেসে কাজ করে, যে ট্যাক্সি ড্রাইভাররা, যে কোনো পেশাতে যেটাতে টিপ নর্মালি কাস্টমারি এন্ড স্ট্যান্ডার্ড, ওরাও একটা এবছর এটা স্টার্টিং ফ্রম 25 until 28, 4 years, this is a new deduction, no tax on tips. সো এটা হচ্ছে মেইনলি W2 যারা কাজ করেন। সো আপনারা এইটা নিয়ে একটু কেয়ারফুলি, আপনার লাস্ট পেজটা আপনার লাগবে, সেখানে আপনার যে আপনাকে ট্যাক্স ফাইলের জন্য হেল্প করে, সেখানে উল্লেখ থাকবে, এবং এইটা একটা ডিডাকশন আপনারা নিতে পারেন। সো ইটস এ ভেরি বিগ change that's coming this year. তারপরে হচ্ছে আপনার $1,000 নিউ বর্ন ট্যাক্স রিফান্ডের মতো একটা এই বছর আসছে, সেটা বলা হয় ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে। এইটা যাদের বাচ্চা হয়েছে 2025 সালে, $1,000 ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, একটা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো $1,000 দিচ্ছে। এইটা ওরা জুলাই মাস থেকে দিবে, কিন্তু আপনি ট্যাক্স ফাইলিং এর সময় একটা আবেদন করতে পারেন, একটা ফর্ম আছে 4547, সেটা কমপ্লিট করে দেন এটা কমপ্লিট করে সাবমিট করলে ওই অ্যাকাউন্টটা আইআরএস আপনার জন্য খুলবে, এবং আপনার যারা আছে ছেলে মেয়ে ওদের জন্য এই $1,000 ডিপোজিট করবে অ্যারাউন্ড জুলাই। সো দিস ইজ অলসো এক ধরনের রিফান্ড বলা যায়, দো আপনাকে সরাসরি দিচ্ছে না, এটা একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখতেছে। দিস ইজ অলসো ব্র্যান্ড নিউ ফর দিস ইয়ার। সেটা আপনারা যাদের নিউবর্ন আছে, $1,000 additional you will receive starting this year. So aside from এই কয়েকটা মেজর নিউ ট্যাক্স ল যেগুলো আপনার পাশ হয়েছে এবং আপনার 25 সাল থেকে এফেক্ট হবে, আই থিঙ্ক সবার একটু কম বেশি একটু বেনিফিট হবে এটা থেকে। মেবি সাম ট্যাক্স রিফান্ড একটু ইনক্রিজ হইতে পারে কিছু জনের জন্য। এবং যারা হোম ওনার, ওদের জন্য একটা বেনিফিট, নিউ ইয়র্ক স্টেটে প্রপার্টি ট্যাক্সের ডিডাকশন এখন $40,000, যেটা আপনার ছিল আগে ম্যাক্সিমাম 10,000, সেটাও ইনক্রিজ হয়েছে। সো ইভেন প্রপার্টি ওনার্স এটার উপরে আপনার একটা এডিশনাল ডিডাকশন পাচ্ছেন আপ টু 40,000, সেটা ছিল আগে 10,000। সো দিস ইজ আ হাইলাইট। ট্যাক্স সিজনে আমি এগুলো নিয়ে আরো কথা বলবো, আরো ইন ডিটেলস প্রতিটা আইটেম নিয়ে ডিসকাস করব। কিন্তু ট্যাক্স সিজনটা আসতেছে, আপনারা যারা এখনো ট্যাক্স W2 আসা শুরু হয় নাই, কিন্তু আপনারা মেক শিওর যেন সব ট্যাক্স ডকুমেন্টস গুলা, সামটাইমস কেউ আছে 2-3টা জায়গায় কাজ করে, সব W2 আসতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েট ফর অল ইউর W2s। আপনার যদি ছেলে মেয়ে থাকে, ওরাও যদি কাজ করে থাকে, ওদেরও W2টা লাগবে। সো অল W2s, অল 1099, আপনি যদি একটা ট্যাক্স ডকুমেন্ট ছাড়া ফাইল করেন, তারপরে আবার অ্যামেন্ডমেন্ট করা লাগবে, আপনার এডিশনাল খরচ যাবে, টাইম যাবে। সো কমপ্লিট ডকুমেন্টস নিয়ে মোস্ট লাইকলি আপনার জন্য 15-20 তারিখ পেয়ে যাবেন, 25 তারিখ মেবি লেটেস্ট, এন্ড অফ জানুয়ারি, বিগিনিং অফ ফেব্রুয়ারি ফাইলিং, ইউ ক্যান স্টার্ট ফাইলিং। সো এটাই আজকে আমার আপডেট। আমি আরো আপডেট দিব, ট্যাক্সের সিজন যেহেতু চলে আসছে, and we'll talk more details about all these new tax laws that are in effect from 2025. থ্যাংক ইউ আহাদ আলী সিপি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আমরা আরও আছেন জনাব শাহাব আহমেদ, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যাই ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে যে মহান প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে সারা বিশ্বের, এতদিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের খবর হয়, কিন্তু আজকে মনে হচ্ছে হেডলাইন হয়ে গেছেন উনি সারা বিশ্বের মধ্যেই, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছেন। সো কীভাবে ধরা হলো একটু আমরা জানতে চাই, ঘটনা জানতে চাই। নিউজের দরকার নেই, নিউজ তো সবাই জানে ধরে নিয়ে আসা হয়েছে, বাট কীভাবে? অনেক অনেক ধন্যবাদ। আমরা সংবাদপত্র এবং তার প্রেস ব্রিফিং এর মধ্যে যেটা জানলাম, অত্যন্ত সম্মানের সাথে ধরে নেওয়া হয়েছে। অনেক দিনের অত্যন্ত সম্মানের সাথে ধরা, এটাই
জি আমি একটু বলতেছি, আমাকে বলতে দেন প্রথমেই না, আপনি না, না, মানে আমরা আমার ওই word উস্কায় কখনো দেওয়ার শুনি নাই, দরকার। সম্মানের সাথে ধরে নিয়ে আসা না, হয়েছে। মানে সম্মানের সাথে এই জন্য বললাম যে স্ত্রীকে রেখে যদি উনাকে একা নিয়ে আসা হইতো তখন আপনারা মানে অনেকেই আপনার, আমি আপনাকে বলতেছি না, অনেকেই বলতেন যে পরিবার থেকে বিচ্ছিন্ন, এই অপবাদ কেউ দিতে পারবেন না। উনি মানে বাট এনিওয়ে ওটা দীর্ঘদিনের প্রস্তুতি, এবং প্রস্তুতি নিয়ে এটা খুব ক্যালকুলেটিভ, এবং আগে থেকে হুমকি দেওয়া হয়েছিল, এবং সেদিকে মাদুরা খুব মানে সেনা ছাউনিতে থাকতেন তিনি, এরা তাদের একদম শক্ত সেনা চাউনিতে। কিন্তু মানে আমেরিকার অপারেশন গুলো যেভাবে হয়, এই যে মানে অ্যাবসলিউট রিজলভ, এটি সম্বন্ধে আমরা আরো জানবো। এটা যেমন বিন লাদেন সহ বিভিন্ন আগে যে সমস্ত অপারেশন করা হয়েছে একইভাবে, মানে এটা একদম মানে এফবিআই এবং মেরিন, এয়ারফোর্স, এটা একটা সমন্বিত মানে একটা হামলা, এবং এই হামলা মাত্র মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা কিন্তু মাদুরা যেখানে ওখানে পৌঁছান। এর আগে থেকে রাত্রে 2টা থেকে ব্যাপকভাবে গোলাগুলি শুরু হয়। এটা সাইবার অ্যাটাক করা হয়, বিভিন্ন সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, আপনার সমস্ত নগরী মানে অন্ধকার হয়ে যায়। এরপরে মানে এরপরে পাল্টাও এটা প্রতিরোধের চেষ্টা করা হয় সেনা ছাউনি থেকে, আমরা যেটা জানলাম। কিন্তু মাত্র কয়েক মিনিটেরই মানে হামলায় তাকে ধরে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং এই ধরে নিয়ে আসা, আমি তো আগে বলতেছিলাম যে তাকে একা নিয়ে আসা হয় নাই, এটা একটা মানে একটা ভালো জিনিস। মানে অনেক খারাপ জিনিস তো বলা হবে ট্রাম্পের, যে আরেক দেশে গেছে কেন, মানে আরেক দেশে কেন হামলা করলা। কিন্তু এটা যখন কিছুদিন আগে আমরা শুনলাম যে মানে পারলে শেখ হাসিনাদের ধরে নিয়ে আসেন, কেউ কেউ বলেন মুদিরে ধরে নিয়ে আসেন, যখন আমার বেলায় হলে হয় এটা ঠিক আছে। আর মানে এই গণতন্ত্রের জন্য এটা একটা বিরাট সমস্যা উনি, এবং দীর্ঘদিন থেকে এই মাদুরার বিরুদ্ধে যে প্রস্তুতি চলছিল সেটাও আমরা জানতাম। এবং সেখানে যারা গণতন্ত্রকামী মানুষ তারা দ্রুত বেরিয়ে এসে ডোনাল্ড ট্রাম্পকে অভিবাদন জানাচ্ছেন। আপনি দেখবেন যে আমেরিকার এই মুক্ত দেশে যারা থাকেন ভেনেজুয়েলানরা, তারা দ্রুতই আজকের দিনে মিছিল বের করেছেন। যে মুহূর্তে বাংলাদেশে মশাল মিছিল বেরিয়েছে, তখন বাংলাদেশের মশাল মিছিল মানে এখন আমি এটা মানে বলি না, এখন ট্রাম্প যদি কোনোদিন বলেন যে ভাই এই বাস আর কেরোসিন এগুলা মানে এগুলা খরচ করে আপনারা যদি নিজের দেশের মানবাধিকার নিয়ে আগে থেকে একটু সোচ্চার হইতেন, এটা ভালো হয়। এই আমেরিকার মানে মানবাধিকার এইটা নিয়ে এই এই ঢাকায় যে মশাল মিছিল, এবং এটার জের ধরে মানে উনাদেরকে আমেরিকা ব্যান করা হতে পারে, এই যারা এইসব করছেন। তো এইসব মানে রাশিয়ার থেকে বেশি আপনার প্রতিক্রিয়া তো কেউ দেখায় নাই, মানে দেখার নাই। আপনি জোহরান মামদানির যদি বিবৃতিও দেখেন, সেখানে এই বিবৃতিটা খুব 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 মানে সবল বিবৃতি না, এটা একটা বিবৃতি দিতে হয় রাজনৈতিক কারণে, এইভাবে তিনি দিয়েছেন। সো আমি মনে করি যে আমেরিকার মানে আমরা ইরান কন্ট্রা, আমরা মানে সহ বিভিন্ন সময়ে এই সমস্ত রাষ্ট্রনায়ক ইদি আমিনকে বিভিন্ন সময় পিনচেট, নরিয়াগাকে ধরে আনা হয়েছিল, এখনো নরিয়াগা, আছে। হ্যাঁ নরিয়াগা, হ্যাঁ, আমি সেটা আমরা বলতেছি। এই সমস্ত বড় বড় ঘটনার সাথে সর্বশেষ সংযোজন হচ্ছে মানে এই মাদুরাকে ধরা ইতিহাস। এবং অবশ্যই এটা একটা মিশ্র প্রতিক্রিয়া হবে সারা পৃথিবী ব্যাপী, যে আরেক দেশে গেছে কিনা। কিন্তু আমেরিকা তার স্বার্থের জন্য, এবং আমেরিকার স্বার্থের সাথে আমরা যারা এই দেশে থেকে আমাদের স্বার্থ জড়িত, এবং নানাভাবে কোনো ব্যাখ্যা আমরা দিতেই পারি, নানাভাবে ডোনাল্ড ট্রাম্প করছেন থেকে একটা ভালো কাজ, এটা সমালোচনা করতে পারি। আবার মানে আবার আরেকজনের বাড়িতে হামলা করা, এটা না, না, সাধারণ অর্থে সমালোচনা আপনি সাধারণ করেন, বিবেচনা। আপনি মাঝখান দিয়ে কথা বলে এত পেশাওয়ার দরকার তো নয়, স্ট্রেট আপনি সমালোচনা করছেন এটার। আর সমালোচনা কেন করবো? আমি মনে না, করি তাইলে মানুষের বাদ দেন, তাইলে তার ভালো লাভ নাই। মানে আপনি বেনাজুলের মানুষ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন যে মনে হচ্ছে জিরাফির গণতন্ত্রকামী পেঁচে মানুষ, আরো খারাপ। গণতন্ত্রকামী মানুষ খুশি হয়েছে, এবং আমি তো আগেই বলছি যে জি, এই যে সম্মানের সাথে ওনাকে রাখা হয়েছে। উনার নামে মামলা হয়েছিল 2020 সালে, সেই মামলার জের ধরে ওনাকে বিচার হত্যা তো করা হয় নাই। ওখানে পারলে আমেরিকান সোলজাররা গুলি করে হত্যা করতে পারতো, না, না, তাকে আপনার এরকম সাথে তো বিচারের কেউ সম্মুখে। দ্বিমত করতেছে না, জি, আপনি যা বলছেন এটার সাথে কেউ দ্বিমত করতেছে না, সব তো আমরা শুনছি। আমি তো বলতেছি রিপোর্টিং দ্বিমত এন্ড করার দেন, কিছু নাই তো। মানে আমেরিকা ইজ গ্রেট এগেইন, এটা প্রমাণ হইলো, এবং ইয়া, প্রেসিডেন্ট থ্যাংক ডোনাল্ড ইউ, ট্রাম্প এটা দেখিয়ে দিলেন। থ্যাংক কিন্তু ইউ সো আপনার মাচ, ড্রাগ আপনাকে তো অনেক আসে ধন্যবাদ। কলম্বিয়া, মেক্সিকো থেকে। জি, হ্যাঁ, একটা শুনেন, ওকে। এখন হ্যাঁ, আপনার অঙ্ক পরীক্ষা লাগছে, কি ভেনেজুয়েলাটা শেষ করেন, এখন আপনি আবার ইতিহাস পাইছেন ভেনেজুয়েলাতে তো কোনো মানে ড্রাগ অতটা ড্রাগ নাই। এখানে আমাদের হ্যাঁ, বিনিয়োগ আছে, আমাদের তেল কোম্পানি গুলো অনেক আগে গেছিল, এগুলো মানে হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ তো করা মানে সেই এখন ঠিক কারণে আছে তো লিবিয়া, মানে লিবিয়ার গাদ্দাফিও
তেলের কোম্পানি বের করে এখন দিয়েছিল, সাহাব 50 ভাই, বছর পরে লিবিয়া চলে গেল। আমার মনে হয় এখন সময় না এগুলো আলোচনা করে, এখন সব বলেন জিন্দাবাদ জিন্দাবাদ বলতে হবে আমাদের। ট্রাম্প জিন্দাবাদ। থ্যাংক ইউ। আমি যাই একটু, আমরা আসবো পরে, এরপরে আসছি অন্য আলোচনা, একটু যাই আমরা হাসান ভাই আপনার কাছে। যে আমরা জানি যে সেদিন আমরা একটা আলোচনার মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সমাজতন্ত্র মানেই মনে হচ্ছে যে এমন একটা বিষয়, যে বিষয় আমাদের যে বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের যে ট্রেডিশন, এই ট্রেডিশনের বাইরে যেন অন্য জগতের মধ্যে বসবাস করতে হয়, এমন একটি আভাস দেওয়া হয়েছিল। এবং অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন আছে যে ওকে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ হোয়াট ইজ সোশ্যালিজম। সো আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন যে সমাজতন্ত্র কি, আমরা জানতে চাই। আমি খুব সংক্ষেপে বলি, আমরা সবাই কম বেশি জানি বলে আমি ভাবতাম বাংলাদেশের 4 স্তম্ভের একটি সমাজতন্ত্র, তাও আমাদের মাথা রাখা দরকার। আমাদের কেউই কিন্তু আমরা ধর্মবিরোধী নই, বাংলাদেশ অন্তপক্ষে নয়। আমাদের আমাদেরও সমাজতন্ত্র একটা বড় পিলার। ভারতে গান্ধী সর্বদা যে ফিলসফি প্রজেক্ট করেছেন সেটাও মূলত সমাজতন্ত্র। ইসলামেও সমাজতন্ত্র একটা ইন্টিগ্রাল পার্ট। সমাজতন্ত্রের মূল বক্তব্যটা হচ্ছে যে সরকার ও রাষ্ট্রের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কিভাবে ডিফাইন হবে তার একটা মেকানিজম। সমাজতন্ত্র হচ্ছে কমিউনিজমের বা সাম্যবাদের প্রথম স্তর। এই স্তরে একটা মিক্স ব্যবস্থা নেওয়া হয়। মিক্স ব্যবস্থা বলতে কি বোঝায়? যে উৎপাদনের মিনস অফ প্রোডাকশন, ফ্যাক্টরি মনে করা যাক বা বড় ফার্ম মনে করা যাক, এর ওনারশিপটা, মালিকানাটা সম্মিলিত হবে। এটি হচ্ছে গোল, আলটিমেট গোল হচ্ছে সমাজতন্ত্রের স্ল্যাশ কমিউনিজমের, যে সকল মিনস অফ প্রোডাকশন আমরা কালেকটিভলি ওন করব, কোনো ব্যক্তি করবে না, কোনো একটা কোম্পানি করবে না, এটা গোল। আর এই গোলটা হচ্ছে কমিউনিজম, সাম্যবাদ। সাম্যবাদে যাবার পথে এইটা হচ্ছে গিয়ে প্রথম স্টেপ। প্রিন্সিপালটা কি? খুব ইন্টারেস্টিং প্রিন্সিপাল একটা, আমি ইংরেজিতে বলি ব্যাপারটা বুঝিয়ে বলবার জন্য। ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি, প্রত্যেকে আমরা আমাদের যার যা সামর্থ্য সেই পরিমাণ কাজ করব, সেই পরিমাণ আমরা কন্ট্রিবিউট করব, আর আমরা নেব ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস, যার যা প্রয়োজন সেই মাফিক আমরা নেব। আমার এবিলিটি সময় আমি কন্ট্রিবিউট করব। আমি ধরা যাক অসুস্থ, আমি দুর্বল, আমি বৃদ্ধ, আমার আমার ক্ষমতা কম, কিন্তু আমার নিডসটা কিন্তু বেশি হতে পারে। অন্য কথায় মূল ব্যাপারটা হচ্ছে কি, এমন একটা সমাজ গড়া যে সমাজে মানবিক মর্যাদা, সমতা ও সাম্য বিরাজ করবে। এবং সে লক্ষ্যে নানা রকম এক্সপেরিমেন্ট, কোন রকম ফিক্স কোনো ফর্মুলা নেই, এই ফর্মুলায় করতে হবে। প্রত্যেক দেশ যার যার মতো করে ব্যবস্থা করে নেয়। ভালো এক্সাম্পল কি সমাজতন্ত্রের? নর্ডিক কান্ট্রিগুলি, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, যেখানে সাধারণ মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র, মাথা রাখবেন, রাষ্ট্র মানে সরকার বাড়তি ব্যবস্থা গ্রহণ করে। কিভাবে করে? ডেনমার্কে বা সুইডেনে তো আর কোম্পানিগুলি সরকার দখল করে না, কিন্তু সরকার এটাকে হাই ট্যাক্স বসায়, 40%, 50% কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স দ্বারা বসায়, যাতে করে এই কোম্পানির লিটারালি মালিকানাটা হয়ে পারে কালেকটিভ ওনারশিপ হয়ে পারে। আর একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে গিয়ে কি সমাজতন্ত্রে, এর ভ্যানগার্ড কে হবে? ওয়ার্কিং ক্লাস। এই ব্যবস্থায় শ্রমিক শ্রেণী হবে সবচেয়ে অগ্রগণ্য শক্তি। এগেইন এটা প্রিন্সিপাল, এমন না যে এটা বাস্তবায়িত হয়। যেমন ধরা যাক অধিকাংশ নর্ডিক কান্ট্রিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি মূলত গণতান্ত্রিক পার্টি, আমাদের দেশেও ডেমোক্রেটিক পার্টি যেমন হয় সেরকম। কিন্তু আপনি যদি সোভিয়েত ইউনিয়নে যান, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে, সেখানে কমিউনিস্ট পার্টি, যার নেতৃত্বে কারা? শ্রমিক শ্রেণী। এখন শ্রমিক শ্রেণীর সংজ্ঞা বদলে গেছে, আমি সেই তর্কে যাব না বা বিতর্কে যাব না, কিন্তু এইটাই মূল কথা। বৃহত্তর বা সম্ভাব্য ম্যাক্সিমাম সমতা অর্জন, এটা হচ্ছে লক্ষ্য। এখন একটু আমরা বলি কাকে বলে ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমাদের মেয়র মামদানি সাহেবকে বলা হয়, উনি ডিএসএ করেন, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি করেন। আমাদের বার্নি স্যান্ডার্স একজন আছেন এক্সাম্পল, তিনিও ডেমোক্রেটিক সোশ্যালিজম সমর্থন করেন। বেসিক প্রিন্সিপালটা ওখানে একই রকম, কিন্তু তফাৎ এই যে এখানে মিনস অফ প্রোডাকশনের কথা বলা হয় না। আমেরিকায় কোথাওই কিন্তু উৎপাদনের মিনসগুলি, ফ্যাক্টরিগুলি বা ফার্মগুলি
সরকার ওন করে না, কিন্তু লক্ষ্য থাকে এগেইন বেটার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের মাধ্যমে ম্যাক্সিমাম লোকের প্রয়োজন মিট করার চেষ্টা। যেমন ধরা যাক, আপনি দেখেন বার্নি স্যান্ডার্সের একটা বড় ক্যাম্পেইন কি, সবার জন্য স্বাস্থ্যসেবা, প্রত্যেকে যেন তার স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করা, সবার জন্য শিক্ষা, সবাই যেন শিক্ষা পায় তার ব্যবস্থা করা। কে করবে? রাষ্ট্র করবে। কিভাবে করবে? আমাদের যে কালেকটিভ ওয়েলথ আছে সেই কালেকটিভ ওয়েলথকে ব্যবহার করে। যেমন আজকে একটু আগে কথা বলছিলাম ভেনেজুয়েলা নিয়ে। ভেনেজুয়েলা কি করলো? ভেনেজুয়েলার এই মাদুরোর আগের যে প্রেসিডেন্ট ছিলেন, তেল ভেনেজুয়েলার একমাত্র সম্পদ। এই তেল এতদিন ভোগ করতো আমেরিকান কোম্পানিগুলি, আমার সম্পদ কিন্তু ভোগ করে আমেরিকান কোম্পানিগুলি। 2013 সালে ভেনেজুয়েলা ঠিক করলো যে আমার তেল আমি ওন করব। একই কাণ্ড ঘটেছিল ইরানেও, এবং যখনই ইরান তার তেল ন্যাশনালাইজ করলো তখনই কু করা হলো। ভেনেজুয়েলা একই রকম, যখনই ভেনেজুয়েলা তার তেল জাতীয়করণ করলো, বিদেশিরা এসে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এসে ঘাড় মোটকে ধরলো। ফলে মূল লক্ষ্য হচ্ছে, আবার বলি আমি, সমাজতন্ত্রের, কমিউনিজমের এবং ডিএসএর ডেমোক্রেসির মূল লক্ষ্য সর্বাধিক সমতা অর্জনের চেষ্টা, নানা মেকানিজম। আমরা পরশুদিন তর্ক করছিলাম এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক। একজন সোশ্যালিস্টকে কি কমিউনিস্ট ধর্ম বিরোধী হতে হবে বা এথিস্ট হতে হবে? উত্তর হচ্ছে না, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি যদি কমিউনিজমের কথা ধরেন, আপনি যদি ছবি দেখেন, মস্কো দেখেন না, মস্কোর আমাদের ক্রেমলিন যেটাকে বলি, তার ঠিক উল্টো দিকে দেখবেন খুব সুন্দর একটা চার্চ আছে, ফাংশনিং চার্চ, এবং আজকে থেকে নয়, 18th সেঞ্চুরি থেকে আছে, চার্চ আছে। ইভেন মার্কস পর্যন্ত, কমিউনিজমের প্রধান প্রবক্তা, তিনি বলেছেন, তিনি আপত্তি করেছেন অর্গানাইজড রিলিজনের বিরুদ্ধে। অর্গানাইজেশন বলতে কি বোঝায়? চার্চকে বোঝায়। যখন ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে করেছেন। আপনি পার্সোনালি কি বিশ্বাস করেন না করেন তার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। যদিও সোভিয়েত ইউনিয়নে, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে ধর্ম বিশ্বাসহীনতাকে এনকারেজ করা হতো, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন এমন না আপনাকে ধরে নিয়ে যাবে। ইন্টারেস্টিংলি এই সমাজতান্ত্রিক প্রিন্সিপালটা বিশ্বের অধিকাংশ ধর্মেই কিন্তু আছে। ইসলামে আমরা বলি ইসলামিক সোশ্যালিজম। ইজিপ্টে প্রেসিডেন্ট জামাল নাসিরের সময় শাস্ত্রীয় প্রিন্সিপালই ছিল ইসলামিক সোশ্যালিজম। এমনকি পাকিস্তানে পর্যন্ত ইসলামিক সোশ্যালিজমের কথা বল। মূল লক্ষ্যটা কি? এগেইন সমাজের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে সুবিধা পৌঁছে দেয়া। হিন্দু ধর্মে মনে করা যাক, এই যে আমরা বলি গান্ধীজির যে সমস্ত ক্যাম্পেইনের মূল লক্ষ্য কি ছিল? সকল মানুষকে তার সম্ভাব্য সকল অধিকার প্রতিষ্ঠা করে দেওয়া, সমতা অর্জন করা। যেমন সর্বজয়া জয়কিষাণ মনে করা যাক, তিনি নিজেকে সোশ্যালিস্ট বলতেন, প্রবল ধার্মিক মানুষ, এবং তিনি বলতেন ধর্মের ভিত্তি হচ্ছে মানুষের জন্য সমতা অর্জন, সোশ্যালিজম অর্জন। অন্য কথায় সোশ্যালিজম এবং ধর্ম বিপরীত অর্থ বহন করে না, সমার্থক অর্থ বহন করে। আপনি যদি ধার্মিক হন, প্রকৃত ধার্মিক যদি আপনি হন, প্রকৃতপক্ষে আপনি সমাজতন্ত্রকে আপহোল্ড করবেন, কারণ সমাজতন্ত্রের মাধ্যমেই মানুষের অধিকার অর্জিত হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, এই বিষয় নিয়ে আর এখন কোনো প্রশ্ন করবো না, বাট একটু জেনে নিই আগে আমরা যে আজকে অ্যাস্টোরিয়াতে যে ঘটনাটি ঘটলো, আমাদের পলিটিক্যাল একটি ফোরাম ছিল, সেই ফোরামে আজকে আমি বলি বিষয়টি কি হয়েছিল। আমাদের এর আগে আমরা একটা দেখতে চাই, একটা একটা ভিডিও আছে এখানে, ভিডিওটি দেখব। বাট ভিডিও দেখার আগে আমি বলি আপনার, সেটা ছিল অ্যাস্টোরিয়া যে ডেমোক্রেটিক যে ক্লাব, এই ক্লাবের উদ্যোগে অ্যাস্টোরিয়াতে ডিস্ট্রিক্ট 36-এ 4জন ডিস্ট্রিক্ট লিডার থাকেন। সো এখন যেটা এখানে যে ফাইট হচ্ছে এই অ্যাস্টোরিয়ার 36 ডিস্ট্রিক্ট নিয়ে, তা হচ্ছে যে যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করবেন, ডিএসএ ইজ নট ডেমোক্রেটিক পার্টি, অন্য যারা আছে তারাও স্বতন্ত্র এখন পর্যন্ত সব। সো ডেমোক্রেটিক পার্টি কাকে এন্ডোর্স করবে এই নিয়ে এখন শুরু হয়েছে প্রতিযোগিতা। এই ডেমোক্রেটিক পার্টির এন্ডোর্সমেন্টের জন্য এখন যারা ক্যান্ডিডেট, এরা সবাই চেষ্টা করছেন
এই ডেমোক্রেটিক পার্টি এন্ডোর্সমেন্ট কীভাবে হবে এই নিয়েই আজকে ফোরাম ছিল। এই ফোরামে আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট লিডার 4 জন, অস্ট্রেলিয়ার 2 জন মহিলা 2 জন পুরুষ থাকেন, বা আজকে 3 জন ছিলেন, এবং সেখানে যে 4 জন ক্যান্ডিডেট 4 জনকেই আমন্ত্রণ করা হয়েছিল। একজন আজকে নতুন ক্যান্ডিডেট দেখলাম আমরা, শিবানী, ওনার নাম, উনি ভারতীয় বংশোদ্ভূত, এবং এর মধ্যে আছে একজন ডায়ানা যিনি ইকুয়েডরিয়ান, একজন ইজিপশিয়ান, আমাদের বাংলাদেশি মেরি জুবায়দা। সো আজকে অত্যন্ত জমজমাট ছিল, পুরো হল ভর্তি ছিল, কানায় কানায় একেবারে অস্ট্রেলিয়া সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গা থেকে পলিটিশিয়ানরা এসেছিল, অ্যাক্টিভিস্টরা এসেছিল, তারা একদম পুরো দরজা বন্ধ করে দেওয়া ছিল, এত প্যাক ছিল এটি। এবং সেখানে আমরা তাদের পারফরমেন্সও দেখেছি, বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের উত্তর, প্রায় 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান হয়েছে। সো এই অনুষ্ঠানে কি হয়েছিল আগে একটু কয়েক সেকেন্ডের ভিডিও দেখি, তারপরে আমরা আলোচনায় যাব। Also sometimes to celebrate, like Christmas, for example, in the Thanksgiving, I was doing food giveaway, I was doing chicken giveaway. Like those things I happen in this community. I am a Muslim. I'm wearing hijab, and only one in this country of my family. But I am living here with majority Christian people and from Jewish people and non-believer, and with political, faith-based, language, all kind of differences. I have been living here. And I believe that I can continue. Thank you. Listening, learning, making tough decisions with transparency and with input is how I've been able to meet the expectations of large bureaucratic organizations, because I love this community and I'm committed to this community. And I know that so many people in this room have seen that leadership and have seen that consistency. And as I build bridges with people who I might not agree with on everything, the genocide in Gaza, because I believe that Palestinians deserve the same human rights as everyone else. And I will continue leading boldly in that way in Albany. Issues, and we got 4 fantastic candidates all putting forward strong visions of how they think they can build the next step in the next era for Astoria. Joe Biden held her own and made a strong argument for this diverse community and why she's the right voice to represent Astoria and Long Island City in the New York State Assembly. Yeah, I'm here to support Mary. I mean, I think she's the best candidate for the job that will bring the community together. I've worked in this community a long time, and I know Mary's work, and she will be good in the assembly, the best person in the assembly, because she will continue the good work. ইনশাআল্লাহ আমরা আপনাদের সমর্থন আশা করি, ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো একসাথে। মোটামুটি আইডিয়া পেয়েছি, বাট এনিওয়ে আমরা লেটস টক। সেখানে উপস্থিত ছিলেন আমিন মেহেদি। আমিন মেহেদি, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি তো আজকে প্রথম থেকে একেবারে ছিলেন, এবং আপনি কমিউনিটি বোর্ড মেম্বার এজ ওয়েল অ্যাস্টোরিয়ার, এবং আপনার অবজারভেশন কি একটু জানতে চাই। ধন্যবাদ তাহের ভাই। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি জি। আমার একটা অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে আজকে। আমি প্রথমে সমস্ত প্যানেলিস্টকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা, বিশেষ করে আমাদের হাসান ভাই, উনি তো অনেক সুন্দর করে আজকেও সোশ্যালিজমকে এক্সপ্লেন করলেন। ইটস এ বিউটিফুল থিং দ্যাট উই লার্ন। আই হ্যাড এ কোশ্চেন, আমি ওটা পরে আসতেছি। আমার একটা অনেক সুন্দর অভিজ্ঞতা হলো আজকে এখানে গিয়ে। আমি সত্যি কথা বলতে, I've been working for Mary since from the beginning, from the July that when the Jahran got elected, he won that primary. But আমি কখনোই ওনার পারফরমেন্স দেখতে পারিনি, but I was a little confused. আমি অনেক ব্যাপারে কথা বলছি, he was doing good, she was doing good, but আজকে ওনার পারফরমেন্সটা আমার খুব ভালো লাগছে। আমি মানে কোনো অংশে যে আমরা কম না, বরং উনাকে যদি কাউকে যদি বিজয়ী বলা যায় আজকে, উনাকে বলা যাবে যে না, শি ওয়াজ দ্য উইনিং ওয়ান। কারণ উনার উত্তরগুলো শুধু উত্তরই না, ওনার জীবন ঘনিষ্ঠ ব্যাপারগুলোকে সংলগ্ন করেই উনি উত্তরগুলো দিচ্ছে, সেটার জন্য এটা আরো বেশি এফেক্টিভ হয়েছে। ওটা আসলে ওই
তত্ত্ব কথা দিয়ে আইন দিয়ে এই দিয়ে বোঝানো না, উনি যে ওনার ফ্যামিলি দিয়ে, তারপরে ওনার যে কাজগুলো যেগুলো উনি করছে, ওনার স্টেটমেন্টের থেকে কোশ্চেন নিয়ে ওরা কোশ্চেন করতেছে। আই অলরেডি সেড দ্যাট আই বিন ডুইং ইন কোভিড কেম এন্ড শি ওয়াজ আউট। তো উনি অনেকগুলো ব্যাপারে উনি আগে থেকে এর অভিজ্ঞ। এবং আপনি জানেন, আমরা জানি যে উনি কিন্তু জেসিকা রামোসের হয়ে আমাদের কমিউনিটি বোর্ডেও আসছে। আমি যখন ওনাকে কমিউনিটি বোর্ডে নিয়ে গেছিলাম, উনি এভরিবডি নোজ হার। আমি ওই আফ্রিকান আমেরিকান কমিউনিটির সাথে আমি বলছি যে লেট মি ইন্ট্রোডিউস ইউ উইথ ও মেরি ইজ হিয়ার। সো দোজ আর দ্য অ্যাডভান্টেজ দ্যাট উই হ্যাভ ইন অ্যাস্টোরিয়া, ইন ডিস্ট্রিক্ট 36। সো আমাদের যারা আপনারা একটু কম এই কনফিডেন্ট যে মেয়র একজনকে দিছে, আমরা কিন্তু মেয়র, এই যে এখানে জাভেদ ভাই বসা আছে, জাভেদ ভাই ওয়াজ প্রমোটার, আই ওয়াজ দ্য প্রমোটার, আমরা ওকে আগে বাড়াইছি। উই মেড জোহরান, we can make Mary, we can make assembly women in Astoria. ওইটা আজকে প্রুফ করছে। she proved that she is a qualified one, she is the one who is able to handle the job, who can fight for us and get that done. The way she was explaining the problem of Astoria, everyone liked it. It was beautiful. যে কটা ইস্যু আছে আমাদের এখানে সবগুলোকে উনি অ্যাড্রেস করতে পারছে। ওইটা একটা অনেক সুন্দর দিক আমি মনে করি। যেমন অনেকগুলি পার্ট কিন্তু অনেকে বলছে যে বারবার ওই বিশেষ করে যাকে জওহরান মামদানি সাপোর্ট করছে, সে শুধু মামদানি। আমি তো একবার, যেহেতু এখানে কোশ্চেন করা নিষেধ ছিল, এই জন্য আমি কোশ্চেন করতে পারি নাই কিংবা কোনো কমেন্ট করতে পারি নাই। তারপরে সে একটু কান্না করে দেখে তারপরে অ্যাক্টিং, সো ইট ওয়াজ লাইক আই উড সে দ্যাট শি ডিড দ্য পোরেস্ট পারফরমেন্স দেয়ার। যদিও আমাদের ওই যে আরেকজন যে আছে রানা, সেও বেশ ভালো, কিন্তু তার এই যে পারফরমেন্সটা আছে সেটাও একটা সাইড হয়ে গেছে যে একটা কমিউনিটির জন্য। সে স্মল বিজনেস, শি ইজ এ স্মল বিজনেস ওনার এন্ড শি ওয়ান্ট টু ডেভেলপ দ্য স্মল, সাপোর্ট দ্যাম এন্ড স্ট্রং ভয়েস ফর দ্যাম। আর একটা যে মেয়ে আছে শিবানী, শি ইজ লাইক কর্পোরেট, কাগজে কলমে কিংবা কিন্তু আমাদের ম্যারি ভাবির পারফরমেন্স ছিল, সে হলো একজন সমাজকর্মী, সে একজন সমাজের মানুষ। তার ভূমিকাটা, তার উত্তরগুলো, তার পারফরমেন্সটা এক্স্যাক্টলি পারফেক্টলি একটা সমাজে একজন নেতা কিংবা নেত্রী যেইভাবে কথা বলা দরকার, যেটা যে জীবন ঘনিষ্ঠ যেই উত্তরগুলো দেওয়া দরকার, উনি সেইভাবেই সেই উত্তরগুলো দিয়েছিলেন। এই জন্যই আই ওয়াজ সো প্রাউড এন্ড আই ওয়াজ সো হ্যাপি টু হিয়ার ফ্রম হার দ্যাট উনি এত সুন্দর একটা পারফরমেন্স এখানে করতে পারবেন। ইট ওয়াজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জাভেদউদ্দিন। আপনি দেখেছেন, উনি যা বলছেন রিপিট করতে চাই না, বাট আপনি অন্য কি দেখেছেন ওই ডিবেটের মধ্যে? আপনি ছিলেন প্রথম থেকে, একটু জানতে চাই। জাস্ট আই মিন ডিফারেন্ট অ্যাঙ্গেল কি আপনি দেখেছেন? আপনি আনমিউট করতে হবে প্লিজ। ধন্যবাদ তার ভাই, উপস্থিত যারা আছেন আজকের। এবং এখানে আরেকটা মাঝখানে বলি, সেটা হলো যে চারজন ক্যান্ডিডেট, চারজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রতিদ্বন্দ্বী হওয়ার পরে তাদের মধ্যে একে অন্যকে জড়িয়ে হাগ করা, তারপরে আপনার কথা বলা, একে অন্যের প্রতি যে রেসপেক্ট প্রদর্শন এবং একে অন্যের যে প্রশংসা, আমরা আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটের ব্যাপারেও সবাই বলছে শি ইজ দি বেস্ট। প্রতিদ্বন্দ্বী যারা, ওরাও বলছে যে শি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট। সো এই যে জিনিসটা, এটা নর্মালি আমরা পলিটিক্স আমরা কম দেখি। জি, আপনি বলুন। আমি অ্যাকচুয়ালি খুবই সারপ্রাইজ, এবং মেরি জবেদাকে আমি এইবার নয়, লাস্টবারও আমরা দেখেছি। আমার মনে হয়েছে আজকে যে আমরা অলরেডি আমরা জিতে আসছি সেখান থেকে, মানে এত খুশি, মানে আমি হাংরি ছিলাম এটাও ভুলে গেছি। এমন এই যে পারফরমেন্স, উনি যে এইভাবে এতটুকু যে আগিয়ে যে মেরি জবেদা আছেন, আমি আজকে মানে আমার বিশ্বাস করতে হয়েছিল। কিন্তু পুরা ক্রাউড নিয়ে যে মেরি বলে যে একটা চিৎকার পুরা হলে শুরু হয়েছিল, আমি মনে করছিলাম এরা সবাই মনে আমাদের সাপোর্টার, এটাই মনে করছিলাম। আমি শুধু মনে করছিলাম 30-35 জন আমরা গেছি মনে মেরির জন্য, আমাদের পুরা হলে দেখি মেরির। এই মেরি জবেদা আসলে আমরা বলবো যে বাংলাদেশের মধ্যে একদম সাহসী নেত্রী আমরা পেয়েছি, যাকে আমরা ধরে রাখতে পারলে আমরা ওরা এগিয়ে যেতে পারবো। এবং তার পারফরমেন্স গুলা শুধু প্রত্যেকটা উত্তর কি, মানে সে চতুর্দিকে মিলিয়ে যে প্রত্যেকটা কমেন্ট, এবং আপনার এজমা হেলথ থেকে শুরু করে মানুষের কষ্ট এবং ব্যক্তিগত প্রশ্নের উত্তর যেভাবে সে দিয়েছে, আমি মনে করি আমাদের আজকের যে অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, স্পেশালি ডিস্ট্রিক্ট লিডার ADR অ্যান্টনিও ফ্লান্সো and host by JR,
I think they're very happy with our Mary Joveda. Thank you so much. Thank you. Sayyid Khosru, any comment? আসসালামু আলাইকুম প্যানেলিস্ট যারা আছেন সকলকে সালাম, বিশেষ করে আপনি চিনেন জানেন এই জন্য জিজ্ঞেস করতেছি। জি, প্রথমে আমি বলবো যে অনেকদিন পরে আমি অসুস্থ, আজকে ডেমোক্রেট ক্লাবের এই মেরি জুবেদা সহ আরো 3জন যারা ছিল তাদের ইয়েতে গেলাম, টাউন হল মিটিংয়ে। আমি অবাক হইলাম যে বিভিন্ন প্রশ্নের উত্তরে মেরি জুবেদা যেভাবে আনসার করেছেন, আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ওদের সাথে মেরি জুবেদা হাউ শি ক্যান রিটার্ন গিভ দিস আনসার, বাট ওনার আনসারে আর ওনার প্রাণবন্ত বক্তৃতায় পুরা হলটি জমে উঠেছিল এবং ক্লাবের সকলেই খুশিতে চিৎকার মেরে স্লোগান ধরল, মেরি মেরি উই ওয়ান্ট ইউ, ইউ আওয়ার নেক্সট অ্যাসেম্বলি উইমেন। আমি অবাক হইলাম। আর মেরি জুবেদার যেহেতু সাবলীল বক্তব্য, আমার জীবনে এটা আমি প্রথম দেখলাম, শুনলাম। মেরি জুবেদের সাথে যে আজকে ছিলেন যারা, জাহাঙ্গীর ভাই ছিলেন, আমিন মেহদি ভাই যারা রাইট উইং, এরপরে জাভেদ ভাই ছিলেন, কয়েস ভাই ছিলেন, আর আমরা দর্শক হিসাবে গেছি যাই সেখানে। আজকে যে অবস্থান দেখলাম এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট মেরি জুবেদার এই বক্তব্য পরে আমার মনে হইলো সকলের চেহারা ওটা কালো হয়ে গেছে। পরে শেষ কথাটি যেটা, মেরি জুবেদা দেখেন হাউ ট্যালেন্ট শি ইজ, মিটিং পরে সকল ক্যান্ডিডেটকে জোড়াই ধরিয়া যে পিকচার উঠেছিলেন, একটা উদাহরণ সৃষ্টি করেছিলেন আজকে সবাই। আর কি কথা, আমি প্রথম দেখলাম মেরি জুবেদার কলেজ পড়ুয়া মেয়ে, ছোট্ট মেয়েটি আজকে ফ্রন্ট লাইনে ছিল, তার মার পাশে ছিল, ফ্রন্ট লাইনে বসা, তার মার বক্তব্যগুলো অবজার্ভ করছিল। এবং বাকি যেহেতু ক্যান্ডিডেট দর্শক যারা ছিল সবাই মেরি জুবেদার দিকে যেমন তাকিয়ে ছিল যে what she saying, how she give this kind of critical question answer, এত সুন্দর করে উনি বলেছে, সকল মানুষ খুশি। তবে মেরি জুবেদার স্বামী ছিলেন আজকে পাশে, উনি খুব নিরপেক্ষ ছিলেন, দেখলাম একটা তালিও দেন নেই, বাট আমি বিশ্বাস করি উনি যদি মেরি জুবেদার আর একটু সাপোর্ট দেন তাহলে তার একটু এগিয়ে যাবে। বাকি সবাই আমরা দেখেছি। আমি লিসেন, লেট মি টেল ইউ হোয়াট আই ওয়ান্ট টু বি ভেরি প্রফেশনাল। সো আমি আজকে সেখানে ওয়াচ করেছি তাদের ডিবেট, আমি জীবনে বহু ডিবেট ওয়াচ করেছি, প্রেসিডেন্সিয়াল ডিবেট অনেক কিছু ওয়াচ করেছি, এবং আজকেও আমি গিয়েছিলাম নট অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ অবজারভার, যে ওয়েদার দি পারসন আমরা যাকে সামনে দেওয়ার চেষ্টা করছি তার আমরা দেখবো আজকে যে এটা একটা বোঝার অবস্থা যে সে নিতে পারে কিনা। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, নট এজ এ ফ্যামিলি মেম্বার, এজ এ জার্নালিস্ট, আমি বলবো আপনাদের সাথে আমি অনেক কিছুতেই একমত যে আজকে হার পারফরমেন্স ওয়াজ দি বেস্ট পারফরমেন্স। এইখানে যারা অন্য ক্যান্ডিডেট ছিলেন, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে ডেমোক্রেটিক ক্লাবের একজন পরে ওই যে ডেমোক্রেটিক ক্লাবের ম্যানেজার যে উনি বলছিলেন যে আমার পুরো সাপোর্ট মেরির প্রতি এই কারণে যে অন্য যত ক্যান্ডিডেট সবার সামনে কাগজ ছিল এবং তার নোট দেখে কথা বলছিল, কিন্তু একমাত্র ক্যান্ডিডেট সে ছিল যার হাতে একটু কাগজও ছিল না, কোনো কাগজ ছাড়া যা তার মনের এবং হৃদয়ের মধ্যে সেটাই সে বলেছে। এটাই আমরা পছন্দ করেছি, তার কোনো কাগজ ছাড়া, কোনো কাগজ নাই, কোনো ফোন হাতে নাই, জাস্ট প্রশ্ন হয়েছে, অন্য সবার সামনেই নোট ছিল, কাগজ ছিল, কলম ছিল, বাট তার হাতে এরকম ছিল না। সো দ্যাটস হোয়াট she said there. So basically she speak from the heart. Yeah. আচ্ছা ভাই, আমার দুটি কথা বাকি। সব শেষে তাহের ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এত নীরব কেন, আপনি উনার স্বামী, আপনি আসছেন, উনি বলছে দেখেন আমি সাংবাদিক না, আমি মেরির পক্ষে না কার পক্ষে, আমি আসছি অবজারভেশনে, সুতরাং আমি কাউকে সাপোর্ট দিতে পারি না, ওপেনলি আমি নিরপেক্ষ থাকবো। আমি আসলে তার ব্যাপারে আজকে থেকে আমার শ্রদ্ধা বেড়ে গেছে যে উনার স্ত্রী ইলেকশন করতেছে, অথচ উনি বলতেছে আমি এগুলোতে নেই, আমি নিরপেক্ষ আসছি। যাই হোক, পরে আমি নিরপেক্ষতা হারিয়েছিলাম, শেষ হয়ে গেছে জন অনুষ্ঠান, তখন অবশ্য তার পক্ষে আমি একটা স্লোগান দিয়েছি। এই জন্যই কিন্তু আমি অবজেকশন জানালাম যে এত বেশি চিৎকার করছিল যে আমাদের বাংলাদেশের ক্যান্ডিডেট আবেগে আপ্লুত হয়ে তার চোখ দিয়ে পানি এসে গেছিল।
সো যার কারণে দেখলাম যে এই আবেগের She মধ্যে cried that. এত নিরপেক্ষ থাকা সম্ভব না। যাই হোক, তাহের ভাই, এবং আমি আমাদের কিন্তু বাইরে- তাহের ভাই, আমি আমাদের কিন্তু বাংলাদেশি কমিউনিটির লোকরা তো তত বেশি ছিল না, বেশি ছিল বাইরের অন্য কমিউনিটির লোকরা, রাইট? সবাই যে এই যে আমাদের বাংলাদেশি একজনকে যে ওরা তো আর জানে না যে আমাদের পরিবারের সাথে কার কি সম্পর্ক, বাট তারা যে এসে যে এই যে বাংলাদেশি একজন ক্যান্ডিডেটকে সম্মান দেখানো, এটা আমরা খুব প্রাউড ফিল করি, খুব পজিটিভ মনে করি আমাদের জন্য। থ্যাংক ইউ, সবাই গিয়েছিলেন এবং সবাই অবজার্ভ করেছেন। হাসান ভাই, আপনার মারফতে আমি একটা রিকোয়েস্ট করতে চাই কমিটিকে, আপনি ছড়িয়ে দেন, আপনি আমাদের মুরব্বী, আমাদের দিস ইজ আওয়ার টাইম টু সাপোর্ট ম্যারি জুবেদা। আর এইবার আমাদের এভরিবডি ইজ সাপোর্টিং। এইবার আমাদের গুড চান্স, সকলে যেন ম্যারি জুবেদার ক্যাম্পিং আমরা যোগদান করি। এই যে ডিএসএ যাকে সাপোর্ট দিছে, শুধু ও বলে মামদানি না, ওটার কারণ আছে, আমি বলি আপনাকে, ওটার কারণ আছে। মামদানি আসিয়া তো ভোট দিবে না, সকল মানুষে ভোট দিবে। অনেকে যাই হোক, তার বলার মামদানি তার বলার তো তার, বিকজ শি ইজ এন্ডোর্সড বাই মামদানি। মামদানির যে লিগেসি, এই লিগেসিকে এখানে এটা তার বলতেই হবে, বিকজ অন্য ক্যান্ডিডেটদের সুবিধা আছে, তারা ফ্রিলি কথা বলতে পারছে। ও তো একদম ব্র্যান্ডেড মামদানি এন্ডোর্স ক্যান্ডিডেট, সুতরাং সে একটা ব্যাগও নিয়ে আসছে, মামদানি ব্যাগ, যেটা একটু জাভেদ ভাই তার পরে বলছিলেন যে তুমি মামদানি ব্যাগ ক্যারি করছো কেন, ক্যারি করা আছে ডায়ানা ব্যাগ, রাইট? জাভেদ ভাই, আমি যদি স্মরণ করতে পারি, আপনি তাকে বলছিলেন। এবং আমি বলতেছিলাম যে ডায়ানা, তুমি তো অলরেডি এন্ডোর্সমেন্ট বাই দ্য আওয়ার মেয়র, হি ইজ মেয়র রাইট নাও, but you should have your own bag. Why still carrying the Mamdani bag? She was feel real, shame, like, oh, Javed, I'll change my bag. So basically, আমি বলতে চাই আপনাদেরকে, আজম আহমদ ভাই, থ্যাংক ইউ, আপনার সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাই, যেহেতু আমাদের হাতে অনেক সময় কম, এবং আমাদের 3000 সিগনেচার পিটিশন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নিউ ইয়র্ক সিটিতে যে যেখানে আছেন, দয়া করে আমাদেরকে 10 মিনিট, হাফ এন আওয়ার, 1 আওয়ার, যে সময় পারেন, এই পিটিশনটা আমাদেরকে, জানি খুব ঠান্ডা বাইরে, একটু যদি সহযোগিতা করতে পারেন, আমরা খুব উপকৃত হব। ট্রাস্ট মি, আপনারা সারপ্রাইজ হবেন মেরি জুবেদাকে নিয়ে আমাদের আলবানিতে। she will be very very make us so proud, our Mary Jubeda, trust me. I work with them for last 6 years. আপনাদের এখন ক্যাম্পেইনের দরকার হচ্ছে সবচেয়ে বেশি যে আপনার very important, এবং আগামী শনিবারের মধ্যে 3000 সিগনেচার ওনারা কালেক্ট করতে হবে। সো ইটস এ বিগ টাস্ক এবং অনেক বড় কাজ। এই কাজে এই 2 জন 5 জন 10 জন সম্ভব না, এই জন্য অনেক ভলান্টিয়ার দরকার। আজকে যেটা বলা হচ্ছে যে কমপক্ষে 50 ভলান্টিয়ার দরকার এই 6-7 দিন কাজ করার জন্য। সো আমাদের কমিউনিটি যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা যদি ভলান্টিয়ার করতে চান, তাহলে জাভেদ ভাই আপনার নাম্বারটা বলে দেন, তাইলে ওরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। 347-898-8383, 347-898-8383, 24/7 আপনারা আমাকে রিচ করতে পারেন। আমি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত মেরি জুবেদার জন্য রাস্তায় আছি আপনাদের দোয়ায়। থ্যাংক ইউ সো মাচ। এটা কি অনলাইনে পসিবল? এটা কি অনলাইনে করা পসিবল? না, এটা ফিজিক্যালি করতে হবে। এটা ফিজিক্যালি করতে হবে, প্রত্যেক সই করতে হবে, এবং আপনার কোথায় করবে, কোথায় গিয়ে করতে হবে? আমরা যেমন কালকে আমরা একটা ফান্ডরেজিং করতেছি 1 o'clock to 5 o'clock যে এস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটি ডিস্ট্রিক্ট 36 এর ভোটার যারা, এরাই দিতে হবে, বাইরের লোককে দিলে হবে না। ও, এটা বলতে হবে তো। উনি বললেন কিন্তু সবাই দিতে পারে। জি জি, না সবাই। আমরা বলতে চাচ্ছি যে এস্টোরিয়ার বাইরে যারা আছেন, তার ডিস্ট্রিক্ট 36 এর বাইরে, আপনারা এস্টোরিয়া যারা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, ওদেরকে একটু বলেন, আমরা খুবই উপকৃত হব। এবং না বলা শুধু না, ওই যে ভলান্টিয়ার যে কেউ করতে পারে। আপনার সে এস্টোরিয়াতে এসে বললো যে, বা মেরি ক্যাম্পেইনে যোগাযোগ করে বললো যে আমাকে আপনাদের কাগজের দেন যেখানে সিগনেচার করে, আমি 20 জনের কাছে গিয়ে সিগনেচার নিয়ে আসবো। হ্যাঁ, এস্টোরিয়ার ভিতরেই। এই যেমন I believe that আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আপনারা দেখছেন, আমাদের মেরি জুবেদার এই যে ফ্লায়ারটা বা পোস্টারটা, যদি প্রত্যেকে যদি আমরা আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুকে যত ওয়েবসাইট আমরা ইউজ করি, সবাই যদি একটা করে যদি আপনারা একটু শেয়ার করেন, আই বিলিভ দ্যাট 80,000 এস্টোরিয়ার মধ্যে সবার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। এটা যেটা করতে হবে যে যারা সাবওয়ে, মসজিদ, মন্দির, আপনার চার্চ, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় এস্টোরিয়ার যারা যেখানে আছে, এইসব জায়গায় গেলে বা রাস্তায়
যে কেউ ভোটার যদি অ্যাস্টোরিয়ার 36 এর বাসিন্দা হয় তার কাছে বলা যে ক্যান ইউ প্লিজ গিভ এস দি এটা কি বলে আপনার সাইন বোধ হয়, রাইট? আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, সেখানে যদি আপনারা ওই ফর্মটা রেখে আসেন জি, এবং ওইখানে যে কর্মচারী কাজ করে তাদের যদি বলেন তারা ওখান থেকে আসে অথবা আমাদের ফার্মেসিতে আসে, ইয়া আপনাদের রিকোয়েস্ট করে, তখন তাদের জন্য সাইন করা কিন্তু অনেক ইজি হবে। শাহ ভাই, আমি সরি অ্যাবাউট দ্যাট। আমাদের যে নিয়ম নীতির মাধ্যমে যেটা আছে, আমি এই ফর্মটা খুবই রেস্ট্রিক্টেড, আমরা কারোর কাছে রেখে আসতে পারবো না। ইনকেস যদি কোনো ধরনের স্লিপ অফ কোনো প্রবলেম হয়, আমাদের সমস্যা হবে। না না, আপনি কেন, অনেকের দোকানে দায়িত্বশীল লোকজন থাকে তো। না, ওখানে ম্যানেজার যে আছে, ম্যানেজারের কাছে আপনার একটা ফোল্ডার দিয়ে আসতে পারেন যে আমাদের এখানে 3টা পাতা বা 10টা পাতা আপনাকে দিলাম, এই 10 পাতার আমরা হিসাব আমি তো করে সেটা নিয়ে বলতেছি। এর মধ্যে আপনি সই নিয়ে রাখবেন যারা ভোটার, এবং আমি তো সেই কথাটাই বলতেছি যে তার সই করতে হয়, আবার যে উইটনেস তার সই করতে হবে। থ্যাংক ইউ। আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পেরেছে সবাই। সো যে যারা বাইরেও আছেন তারাও এই কাজে অংশ নিতে পারবেন, আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবেন, এবং দি ক্যাম্পেইন নিড লটস অফ ভলান্টিয়ার। এই কমপক্ষে আগামী শনিবারের মধ্যে বোধহয় সব এই 3000 সই শেষ করতে হবে। সো দে নিড লটস অফ ভলান্টিয়ার্স। ভলান্টিয়ারের সাথে সাথেও আমি আপনাদের সবাইকে এই টাইম টেলিভিশনের মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনাদের পকেটের মাত্র 10টা টাকা অনলাইনে যদি আপনারা দেন, অনলি $10, $5 মার্কসিং, যা অনেকে বেশি দিলে বলে আলহামদুলিল্লাহ, কিন্তু এই ডিস্ট্রিক্টের অ্যাস্টোরিয়াবাসী আপনারা যারা আছেন, যদি আমাকে 5টা টাকা মেরিজবাদেরকে দেন, 10টা টাকা দেন, আমরা অনেক উপকৃত হব এই ক্যাম্পেইনের জন্য। উই নিড আ লট অফ মানি ফর আওয়ার ক্যাম্পেইন। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট্ট একটি কথা, আসার ভাই, আমি একটা স্বপ্ন দেখছি আজকে। আমাদের ছেলেমেয়েরা সাধারণত বাপ মার সাথে বাইরে না, আজকে দিলাম প্রথম মেরি জুবেদের সাথে মাত্র কলেজ পড়ুয়া নতুন নবীন মেয়ে মার জন্য আজকে মাঠে নামে গেছে। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের সূর্য উদয় হয়ে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। থ্যাঙ্কস। তাহের ভাই, কিছু আছে বলার এমনি? জি জি তাহের ভাই, আমি ওই ব্যাপারগুলোকে আরেকটু, যে আমাদের সাহেব ভাই যেটা বললেন ওটা কিন্তু খুব এফেক্টিভ। আমরা আসলে প্রত্যেকটা দোকানেরই যিনি ম্যানেজার থাকে কিংবা যিনি সেলস পার্সন আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যদি তাদেরকে বলি, ওটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ হয়ে যেতে পারে। কারণ হলো কি, আমাদের শুধুমাত্র আমাদের বাঙালি দোকানগুলো না, কিন্তু আমাদের যে বিভিন্ন দোকানে, অন্য বিদেশি দোকানেও আমাদের মানুষজনেরা কাজ করতেছে। হ্যাঁ, তো তাদের কাছে যাদেরকে আমরা চিনি, আমাদের নিজেদের কমিউনিটির মানুষ, তাদেরকে যদি আমরা দিয়ে আসি, কারণ ওইখানে কিন্তু আপনি আর আমি ঘুরে ঘুরে ডোরে ডোরে যেতে হবে, আর ওনার কাছে কিন্তু সবাই আসতেছে। সো দ্যাটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, ওটা হতে পারে। ওইটা একটা। আরেকটা হলো কি, যে আমরা সবাই বলি আমরা কিন্তু যে জায়গার অবস্থান থেকে মেরি জুবাইদার ক্যাম্পেইনকে আমরা হেল্প করতে পারতেছি। ইউ ক্যান ডু টেক্সটিং, আপনি একটা ফোন লিস্ট নিয়ে, যেমন আমাদের ইব্রাহিম চৌধুরী ভাইকে আপনি যদি ওই মাদুরের মতো এখন এই কয়দিনের জন্য তুলে নিয়ে এসে অস্ট্রেলিয়াতে রাখেন, ওটা তো কোনো অন্যায় হবে না। আপনি উনাকেও নিয়ে আসতে পারেন, উনি আপনার এখানে থাকলো, উনি যেহেতু সাপোর্ট করে এরকম কিছু, তো উনাকেও আবার আমরা পেতে পারি। ওটা কোনো এরকম একটা অন্যায়কে আমাদের ইব্রাহিম ভাই এত সুন্দর করে হাসান ভাই আজকে ছেড়ে দিলেন উনাকে। আই ডোন্ট নো, কারণ হলো কি, আমরা জানি না আমরা কোন সভ্য দেশে বাস করতেছি, আর কয়েকদিন পরে আমেরিকাতে মানুষ কি বলবে। সরি মেহেদী ভাই, একটু যদি বলেন, আগামীকালকে মেরি জুবেদের একটা ফান্ডরেজিং আছে, ওটা যদি একটু বলেন। আমি ওই টাকার ব্যাপারে আসতেছি। তো ওই যে জাভেদ ভাই যে বললো $10, হ্যাঁ, ওই $5 কিংবা $10 যে কথা যে বললো, ওইটা কিন্তু অনেক এফেক্টিভ। আপনার আরেকটা হলো কি, যারা এই অনুষ্ঠান দেখছেন যেখানে বসে, আপনি ওইখান থেকে বসেও কিন্তু একটা কন্ট্রিবিউশন করতে পারেন। ওইটা হয়তো ম্যাচিং ফান্ড আমরা পাবো না, কিন্তু কাউন্ট হবে যে এতগুলো লোক ওনাকে দিছে। তো ওইটা আপনারা সবাই যে যেখানে আছেন, আমি সবাইকে কি করবো বলে দেন কিভাবে করতে হবে। আমাদের ফেসবুকের পেজের মধ্যে আমরা হয়তো ওইটা তাদের লিংকটা দিয়ে দিতে পারবো। ওই লিংকটা আপনারা যে কারোর কাছ থেকে, আপনারা তাহের ভাইয়ের কাছ থেকে কিংবা জাভেদ ভাইয়ের কাছ থেকে, আমার কাছে, আমাদের সবার কাছে লিংক আছে। ওই লিংকটা কিংবা ওই ম্যানেজমেন্ট কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে। জি, আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন 9176011650। So please kindly make a small contribution. আপনারা যে
যেটুকু পারেন, কারণ এইটুকু আমাদের হচ্ছে কি, আমরা এই জন্য আমি বলছি কিন্তু সারা আমেরিকা থেকে এটা করতে পারতেছেন, অন্য যে কোনো স্টেট থেকে, সব জায়গা থেকে। আমেরিকান হ্যাঁ, আমেরিকান সিটিজেন এন্ড গ্রিন কার্ডধারী করতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি দে নোজ দ্যাট দ্য ভোটার যারা আছেন তারা করতে পারবেন। তাহলে হচ্ছে কি ওইটা আপনার আমরা ওইটার বেনিফিটটা পাবো যে এত মানুষ, এত সংখ্যক মানুষ তাকে সাপোর্ট করতেছে। দ্যাটস অ্যানাদার কাউন্ট। তো ওইটা একটা দরকার। আরেকটা হলো কি, আমাদের এই যে যদি আমরা সবাই মিলে একটুখানি ওই যে একটা শীট যদি মানে একটু সময়, যেন 10 মিনিট কিংবা 15 মিনিট, 1 ঘন্টা যদি গিয়ে, আমার নেইবার আছে আছে, আপনারা জানেন যে যারা যেখানে ওই ভোটার গুলো এখানে আছে, তাদের কাছ থেকে 1-2টা শীট যদি করে দেওয়া আসে, ওগুলি কিন্তু অনেক অনেক হয়ে যায়। তো সবাই যদি আমরা একটু এফোর্ট নেই, তাহলে ওই যে কি যেন বলে 10-এর লাঠি 1-এর বোঝা, তো ওনার জন্য এটা অনেক অর্জন হয়ে যাবে। ধন্যবাদ সবাই। আগামীকালকে মেরি জুবেদার একটা ফান্ডরেজিং আছে ইয়েতে, হ্যালো বাংলাদেশে যদি একটু কাইন্ডলি বলেন, অনেক দুপুর একটা আছে, ওইটা কালকে বলছি আমরা, আজকে আবার বলে দিচ্ছি, কালকে দুপুর একটায় হ্যালো বাংলাদেশ 36 হ্যালো বাংলাদেশ 36 আপনারা আসতে চাইলে আসতে পারেন। থ্যাংক ইউ। আমি সাহাব ভাইয়ের কাছে যাই। সাহাব ভাই, এনি ইনফরমেশন, বিগ বিউটিফুল বিল এন্ড দি প্রেসক্রিপশন ডোনেট টু হেল্প ইলেক্ট মেরি জুবেদা। ওনার তো অনলাইনেও গেলে পাবে, অ্যাসেম্বলি মেরি জুবেদা ফর অ্যাসেম্বলি, হেল্প ইলেক্ট মেরি জুবেদা। থ্যাংক ইউ। এটা যে আমরা সবাই শেয়ার করি, আর বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে আমাদের মিডিয়াগুলোকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারাই একমাত্র শক্তি, জনগণের শক্তি ছাড়া, মিডিয়া শক্তি ছাড়া কিচ্ছু হবে না। আপনারাই পারবেন যে মেরি জুবেদা ইজ নট ফর পার্ট অফ দ্য টাইম টেলিভিশন, মেরি জুবেদা ফর দ্য বাংলাদেশি কমিউনিটি। সো প্লিজ মিডিয়া ভাইয়েরা, আপনারা সবাই আমাদের মেরি জুবেদা শেয়ার করেন এবং সবাইকে জানায় দেন যে শি ইজ দ্য ভেরি ক্যান্ডিডেট উইল বি আওয়ার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ, ফার্স্ট মুসলিম, আই বিলিভ দ্যাট। থ্যাংক ইউ। সাহাব ভাই কিছু বলবেন? ওকে, ম্যারি জুবেদার শুভেচ্ছা কামনা করি। আর আমি যেটা আপনারা ইদানিং নিউজে দেখতেছেন, ফ্লু কিন্তু পুরো আমেরিকাতে বাড়তেছে, নিউ ইয়র্কে কিন্তু খুবই খারাপ অবস্থা, হসপিটালগুলো ওভারক্রাউডেড। এখনও যারা টাইম আছে তারা ভ্যাকসিন নিতে পারে, এবং যে ফ্লুর জন্য যে সমস্ত ওষুধ, সেটাও কিন্তু বাজারে শর্ট পড়ে যাচ্ছে। আর নতুন যে আরম্ভ হয়েছে আমাদের ড্রাগ, কিছু ড্রাগ আমরা দেখছি দাম অনেক কমে গেছে, যেরকম জার্ডিয়ান একটা ড্রাগ, দাম কিন্তু 1/3 হয়ে গেছে। এই ধরনের আরও কতগুলো ড্রাগ আছে, এলুকিস, ব্লাড থিনার, এটারও কিন্তু অনেক দাম কমে গেছে, এবং কিছু ইনসুলিনের দাম কমছে। এখন যাদের ইন্স্যুরেন্স নাই তারা কিছুটা শান্তি পাবে যে তাদের অত বেশি পয়সা দিতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহেব, আমি হাসান ভাই আপনার কাছে কনক্লুশনারি রিমার্ক নেই 1 মিনিট 1.5 মিনিট, তারপরে আমরা শেষ করব। জি না, আজকের আলোচনার বড় একটা অংশ তো মেরিকে নিয়ে, আমি সে বিষয়ে কথা বলি, একটু দুটো কথা বলি। জি। এক হচ্ছে যে আমাদের দায়িত্ব, মেরি তো মেরির কাজটা করছেই, মেরি যা করার করছেই। আমাদের দায়িত্ব, যেটা অনেকেই বললেন, মেরি ভাই বললেন, যে আমাদের প্রতিবেশী কানে কথাটা পৌঁছানো, আমাদের পরিচিত মানুষের কাছে কথাগুলো পৌঁছানো। কেন মেরিকে সাপোর্ট করব আমরা? ভেরি সিম্পল, আমরা চাই আমাদের প্রতিনিধিগুলি ভিজিবল হোক, আমাদের কথাগুলি যে পৌঁছে দেবে এমন লোক তো আমাদের নাই, এমন লোক আমরা চাই। 1 নম্বর। 2 নম্বর, মেরি হচ্ছে নতুন প্রজন্মের একজন প্রতিনিধি। মেরি সে ভাষায় কথা বলে যে ভাষায় এই প্রজন্মের মানুষ কথা বলে। আমরা অনেকে ভালো করে ইংরেজি বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না, মেরি সেই সমস্যাটা নাই। ফলে মেরির জন্যে আমি মনে করি তার অনেক অ্যাডভান্টেজ আছে অ্যাজ এ ক্যান্ডিডেট। আমার সমর্থন থাকলো, সম্ভাব্য সকল সাহায্য করবো আমরা, আর্থিকভাবে তো বটেই আমরা, এবং প্রত্যেকেই আমরা আমাদের মতো করে অর্থ দিলাম, প্রতিবেশীকে বললাম, চেষ্টা করলাম র্যালি করবার জন্য তার পক্ষে, and I hope she will win. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাধান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। বাটের আগে যারা আজকে প্যানেলে ছিলেন, জনাব আমিন মেহেদি, জনাব শাহাব আহমেদ, জাবেদ উদ্দিন, ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব ইলিয়াস খসরু, এবং আমাদের প্রিয় শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই এবং শাহাব ভাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।